নমস্কার। মাই নেম ইজ মিস্টার বিমল চন্দ্র ঘোষ। আজকে আমি দীর্ঘদিন ধরে ইংরেজি গ্রামারের উপরে চিন্তাভাবনা করেছি এবং অনেক ক্ষেত্রেই আমি দেখেছি স্টুডেন্টরা গ্রামার পড়েন, কিন্তু তাদের কোনটা কত ভাগে বিভক্ত, ক ভাগে বিভক্ত, তো এগুলো তারা ঠিকমতো মনে থাকে না। তো সেই জন্য আমি কিছু কিছু সাংকেতিক জায়গা ব্যবহার করেছি। তো আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। এই ফার্স্ট ভিডিওতে আমি ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স এগুলোর উপরই ডিসকাশনটা রাখবো। ওকে, আমি এবার ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমরা ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ এবং সেন্টেন্স এইগুলোর উপরে আমাদের এই ভিডিওটা হচ্ছে। এটাই আমার ফার্স্ট ভিডিও। আচ্ছা, এখানে আমি দেখিয়েছি ওয়ার্ড, there are 26 letters in English alphabet, out of which 5 letters আমরা সবাই জানি এ ই আই ও ইউ আর ভাওয়েলস, আর দুটো লেটার্স আছে ডব্লিউ অ্যান্ড ওয়াই আর সেমি ভাওয়েলস। এখন আমাদের এই নো ওয়ার্ডস ক্যান বি আটার্ড উইদাউট আ ভাওয়েল, আমরা ভাওয়েল ছাড়া কিন্তু কোনো ওয়ার্ড উচ্চারণ করতে পারবো না। তাহলে ভাওয়েল উচ্চারণ করতে গেলে আমাদের সিলেবল একটা ব্যাপার আসবে। কি এই সিলেবল? না, সিলেবল হচ্ছে যে আমাদের জীব একবারে যতটুকু পোর্শন উচ্চারণ করতে পারে তাকে বলা হয় সিলেবল, এবং সিলেবলের জন্য আমাদের কিন্তু ভাওয়েল মাস্ট। উইদাউট আ ভাওয়েল আ সিলেবল ক্যানট বি আটার্ড। ওকে, তাহলে এবারে এই দিস কম্বিনেশন অফ ওয়ান অর মোর সিলেবলস ফর্মস আ ওয়ার্ড। একটাও হতে পারে, একের থেকে বেশি সিলেবলও থাকতে পারে, থেকে আমাদের ওয়ার্ড ফরমেশন করে। দেখা যাক, ওয়ান সিলেবিক ওয়ার্ড হচ্ছে যেমন ক্যাট, এটা উচ্চারণ কুম, সি ডাব্লিউ এম, কুম। কুম মানে দুই পাহাড়ের মাঝের জায়গাটা উপত্যকা। স্কাই, এই দুটো জায়গায় এম, ডাব্লিউ এবং ওয়াই, এই দুটো কিন্তু আমার ভাওয়েল হিসেবে ব্যবহার করা হয়েছে। এ, যেটাকে আমরা বলি হি ইজ আ বয়, এই যে এ ইটসেলফ একটা ওয়ার্ড, তো ওটা ওয়ান সিলেবল ওয়ার্ড। নেক্সট হচ্ছে আমরা টু সিলেবিক ওয়ার্ড। একটা এক্সাম্পল দিয়েছি, ফুটবল, ফুটবল। থ্রি সিলেবিক ওয়ার্ড, ডেসক্রিপশন, ডেসক্রিপশন। এভাবে আমাদের সিলেবল কিন্তু ক্রমাগত বাড়তে পারে, যতটা সম্ভব চারটে পাঁচটাও ছটাও আসতে পারে। আচ্ছা, এবারে আমি আমাদের ফ্রেজে চলে যাব। এবারে আমরা ফ্রেজ সম্বন্ধে বলবো। আর ফ্রেজ, এখানে আমি লিখেছি আ গ্রুপ অফ ওয়ার্ডস উইদাউট আ ফাইনাইট ভার্ব বাট with a base word in that sentence depending on which it is to be put is called a phrase. তাহলে a group of words, যে গ্রুপ অফ ওয়ার্ডসের ভেতরে একটা কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কিন্তু কিন্তু আমাদের ওই সেন্টেন্সের ভেতরে একটা বেস ওয়ার্ড থাকবে, যার উপরে নির্ভর করে এই গ্রুপ অফ ওয়ার্ডস বসবে, তাকেই আমরা বলবো ফ্রেজ। কিরকম? একটা সেন্টেন্স দেখা যাক, there is a book on the table, there is a book on the table। এখানে আবার অন দ্য টেবিল হচ্ছে ফ্রেজ, কিন্তু এটা এই যে এই সেন্টেন্সটা রয়েছে there is a book, এর ভেতরে আ বুক এই ওয়ার্ডটার উপরে বেস করে বসছে অন দ্য টেবিল। তাহলে আমার ফ্রেজ কিন্তু গেল এটা, আর এটা হচ্ছে আমার হোল সেন্টেন্স। এখানে বাংলাটাও লেখা আছে, তোমরা দেখে নিও। তারপরে আমি আসছি আর একটা এক্সাম্পলে, there is a book on the table having 3 legs। এখানে আ বুকের উপরে বেস করে বসেছে অন দ্য টেবিল, তাহলে আমার অন দ্য টেবিল হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজের নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ? কারণ এ বুক একটা নাউন, তার উপরে বেস করে ও বসেছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, আবার অন দ্য টেবিলের ভেতরে দ্য পার্টিকুলার দ্য ওয়ার্ড টেবিল, টেবিল বেস ওয়ার্ড হ্যাভিং 3 legs হচ্ছে তার অ্যাডজেক্টিভ ফ্রেজ।
তাহলে এটা 2 নম্বর এক্সাম্পল গেল, অর্থাৎ ফ্রেজ কিন্তু আমার পরপর বেড়ে যেতে পারে। আমরা 3 নম্বর এক্সাম্পলে আসি। নাথিং ক্যান লিভ অন দ্য মুন। এখানে আমার বেস ওয়ার্ড হচ্ছে এই ভার্ব লিভ, আর অন দ্য মুন এটা হচ্ছে আমার এই লিভের উপরে বেস করে একটা ফ্রেজ, এবং এই ফ্রেজের নাম অ্যাডভার্ব ফ্রেজ। কেন অ্যাডভার্ব ফ্রেজ? কারণ হচ্ছে লিভ এটা ভার্ব, তাহলে ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই তিনটে ওয়ার্ডের যে কোনো একটাকে বেস করে যদি গ্রুপ অফ ওয়ার্ডস ইউজ হয়, সেক্ষেত্রে আমরা সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে বলবো অ্যাডভার্ব ফ্রেজ। যেহেতু অন দ্য মুনটা লিভের উপরে বেস করে, ভার্বের উপরে বেস করে বসেছে, সেই জন্য এটাকে বলা হবে অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট 4 নম্বর, উই এনজয় প্লেয়িং ক্রিকেট। আমরা ক্রিকেট খেলা এনজয় করি। এখানে এই এনজয় ভার্ব এটা হচ্ছে বেস ওয়ার্ড, আর প্লেয়িং ক্রিকেট এটা হচ্ছে আমার নাউন ফ্রেজ। কেন এটা নাউন ফ্রেজ? এটা নাউন ফ্রেজ কারণ হচ্ছে এখানে এনজয় ভার্ব, উই এনজয় হোয়াট, তার আনসারিং হিসেবে বসেছে প্লেয়িং কার্ডস, প্লেয়িং ক্রিকেট। তো তাই এখানে প্লেয়িং ক্রিকেটটা হচ্ছে এনজয় ভার্বের অবজেক্ট, এবং যেহেতু দুটো ওয়ার্ড আছে এখানে প্লেয়িং ক্রিকেট, এটা হয়ে গেল আমার নাউন ফ্রেজ। এবারে আমি 5 নম্বর পয়েন্টে যাব। ওকে, এবারে আমরা 5 নম্বর পয়েন্টে চলে এসেছি। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা একটা প্রভাব। তো এখানে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, এই যে টোটাল কথাটা অ্যান্ড দিয়ে জোড়া আছে, এখানে আর্লি টু বেড আর আর্লি টু রাইজ অ্যাকচুয়ালি দুটো ফ্রেজকে অ্যান্ড দিয়ে জুড়ে একটাই ফ্রেজ বানানো হয়েছে। তাহলে এটা কি ফ্রেজ হলো? এটা হলো আমার মেক্স, হচ্ছে আমার বেস ওয়ার্ড। এই মেক্সের সাবজেক্টিভ প্লেসে ও কিন্তু বসেছে, অর্থাৎ নাউনের জায়গায় বসেছে। যেহেতু নাউন বা প্রোনাউনের জায়গায় বসেছে, ওর নাম হবে নাউন ফ্রেজ। আচ্ছা, এবার আমি 6 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। দ্যাট স্ট্যান্ডস আ কার ইন ফ্রন্ট অফ হিজ হাউস। তার বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ, আর কার হচ্ছে এর বেস ওয়ার্ড, আর এখানে হিজ হাউস হচ্ছে অফ এর অবজেক্ট। তাহলে হিজ হাউস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, ইন ফ্রন্ট অফ হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে মাঝে একটা নাউন, ফ্রন্টে একটা প্রিপোজিশন, ব্যাকে একটা প্রিপোজিশন, কখনো কখনো যে কোনো একটা প্রিপোজিশন অপও থাকতে পারে, তাকে আমরা বলবো প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, তাহলে আমার 6 নম্বর এক্সাম্পল বেরিয়ে চলে গেল। এবারে আমরা আসছি যে নাম্বার 7, বাই নেক্সট জুলাই হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট অক্সফোর্ড ফর 4 years। এখানে যে টেন্সটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে প্রেজেন্টে কাজ চলছে। এইখানে যদি প্রেজেন্ট হয়, পাস্টে শুরু হয়ে প্রেজেন্টে চলছে, এবং ফিউচারে সে কমপ্লিট করবে। যেখানে কমপ্লিট করবে সেই টাইমটার উল্লেখ দিতে হবে, এবং কত দিন ধরে সেটা কমপ্লিট হবে সেটা দিতে হবে। তাই আমি এখানে দিয়েছি বাই নেক্সট জুলাই, আগামী জুলাইতে হি উইল হ্যাভ বিন স্টাডিং তার অ্যাট অক্সফোর্ড, অক্সফোর্ডে তার পড়াশোনা করা হয়ে যাবে 4 বছর ধরে। 4 বছর ধরে তার পড়াশোনা করা অক্সফোর্ডে সম্পন্ন হবে বাই নেক্সট জুলাই, আগামী জুলাইতে। তাই এখানে আমার অ্যাকচুয়ালি কোনো বেস ওয়ার্ড নেই। তো বেস ওয়ার্ড নেই, তথাপি এই যে আমরা যেখানে একটার থেকে বেশি ভার্ব পাবো, সেখানেই ওই টোটাল 2 আর 3টে যে ভার্বটা আসবে, সেই ভার্বটাকে ওই টেন্সটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে বেস ওয়ার্ড। যেমন রাম ইজ প্লেইং, তাহলে ইজ প্লেইং এটা কিন্তু একটা ভার্বাল ফ্রেজ হয়ে গেল। আচ্ছা, এখন কথা হচ্ছে ভার্বাল ফ্রেজ আর তোমরা পাবে ফ্রেজাল ভার্ব, দুটো কিন্তু আলাদা জিনিস। এটা তোমরা মাথায় রেখো। ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্বের সঙ্গে অ্যাডভার্ব জুড়ে হতে পারে, আবার ভার্বের সঙ্গে প্রিপোজিশন জুড়েও ফ্রেজাল ভার্ব হতে পারে। ফ্রেজাল ভার্বটা জিনিসটা আলাদা,
তো আমরা ক ধরনের পেলাম, আমরা ভার্বাল ফ্রেজ পেলাম, আমরা প্রিপোজিশনাল ফ্রেজ পেলাম, আমরা নাউন ফ্রেজ পেলাম, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ পেলাম, আমরা অ্যাডভার্ব ফ্রেজ পেলাম। তো এখানে আমি দেখিয়েছি ফ্রেজ ক ধরনের, না ফ্রেজ হচ্ছে 5 ধরনের। কি কি? নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ এবং ভার্বাল ফ্রেজ। এবার কথা হচ্ছে যে এটা কিন্তু মনে রেখো, ফ্রেজাল ভার্ব জিনিসটা আলাদা, এটা হচ্ছে ভার্ব প্লাস অ্যাডভার্ব, ভার্ব প্লাস প্রিপোজিশন, দ্যাটস অল। এবার আমি চলে যাব ক্লজে। আচ্ছা, এবারে আমরা ক্লজ সম্বন্ধে বলবো। ক্লজ, ক্লজের ক্ষেত্রে দেখো একই ব্যাপার, এখানেও হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান প্রেডিকেট। তাহলে ওয়ান থাকবে সাবজেক্ট, ওয়ান সাবজেক্ট থাকবে আর ওয়ান থাকবে প্রেডিকেট, ওয়ান থাকবে প্রেডিকেট। আর দ্যাট ফর্মস অ্যান্ড অবশ্যই প্রেডিকেটের সঙ্গে উইথ কমপ্লিট সেন্স ব্যাপারটা থাকবেই, উইথ কমপ্লিট সেন্স, উইথ কমপ্লিট সেন্স এটা থাকছেই। আর দ্যাট ফর্মস অ্যান এক্সট্রা পার্ট অফ দ্যাট সেন্টেন্স, যে সেন্টেন্সের ক্লজ ওটা হতে যাবে সেই সেন্টেন্সের একটা এক্সট্রা পার্ট হবে, এক্সট্রা পার্ট হবে যার ভেতরে এই জিনিসগুলো থাকবে, তাকে আমরা ইজ কল্ড আ ক্লজ, তাকে আমরা ক্লজ বলবো। এবার আমরা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। আচ্ছা, এবারে আমরা তাহলে এক্সাম্পলগুলো ভেরিফাই করে দেখি। আচ্ছা, প্রথমে দিয়েছি I told Ram to give me the book that he has already read. I told Ram to give me the book, এটা হচ্ছে আমার মেন সেন্টেন্স বলি, বা এটাকে অ্যাকচুয়ালি যখন কমপ্লেক্স সেন্টেন্স হয় তখন এই পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। ওই জন্য আমি একটা এখানে অবলিক দিয়ে প্রিন্সিপাল ক্লজও লিখে রেখেছি। তো তখন এটা আমার প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট হি হ্যাজ অলরেডি রিড, তাহলে আমি হচ্ছে আমাকে দিতে বললাম রামকে কোন বইটা, না যে বইটা সে অলরেডি পড়ছে। তাহলে এই পার্টটা হলো আমার ক্লজ। কি ক্লজ হবে এটা? এটা হবে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই যে ওয়ার্ডটা দ্য বুক, এই বুককে বলা হবে অ্যান্টিসিডেন্ট। মেন ক্লজের ভেতরে বা প্রিন্সিপাল ক্লজের ভেতরে যে ওয়ার্ডের উপরে বেস করে অ্যাডজেক্টিভ ক্লজটা বসবে, পার্টিকুলার সেই ওয়ার্ডটার একটা নাম আছে, সেই নামটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাই এখানে বুকটা হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট, আর দ্যাট হি হ্যাজ অলরেডি রেড হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে আমরা ক্লজের এই ভাগগুলোতে চলে আসছি। কোঅর্ডিনেট ক্লজ আছে, সাবঅর্ডিনেট ক্লজ আছে। কোঅর্ডিনেট ক্লজ যখন হবে তখন কি হবে, না এ ইন্ট্রোডিউসড হবে কোঅর্ডিনেটিং কনজাংশনস দ্বারা। আর সাবঅর্ডিনেটিং ক্লজ সেটা ইন্ট্রোডিউসড হবে সাবঅর্ডিনেটিং কনজাংশনসের দ্বারা। আর হচ্ছে কোরিলেটিভস। কোরিলেটিভস কি জিনিস? সেটা হচ্ছে দুটো দুটো করে কনজাংশন, তারা একই সঙ্গে চলবে, যেমন নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, দো ইয়েট, এগুলো। তো এগুলো এগুলো দু ধরনের আছে, কোঅর্ডিনেট কোরিলেটিভস আছে, সাবঅর্ডিনেট কোরিলেটিভস আছে। আচ্ছা, এবারে আর কি ধরনের হতে পারে কোঅর্ডিনেট ক্লজগুলো? সেটা হতে পারে কমা থাকবে আর ডব্লিউএইচ ওয়ার্ডস থাকবে। আচ্ছা, আর এখানে কোনো কমা থাকবে না, এখানে ডব্লিউএইচ ওয়ার্ডস থাকবে, দ্যাট থাকবে। এদের আর একটা নাম আছে, সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড ক্লজ। আর আরেকভাবে আমরা এদেরকে পেতে পারি, সেটা কি? সেটা হচ্ছে প্রিপোজিশন থাকবে আর হুইচ থাকবে, প্রিপোজিশন আর হুইচ। আচ্ছা, এখানে তাহলে আমরা দেখলাম কমা ডব্লিউএইচ ওয়ার্ডস থাকছে, যার আর একটা নাম হচ্ছে নন রেস্ট্রিক্টেড রিলেটিভ ক্লজ। আর একে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে কন্টিনিউটিভ রিলেটিভ ক্লজ। তো এবারে নেক্সট পেজে আমি যাব। আচ্ছা, এবারে আমরা দেখাচ্ছি যে কোঅর্ডিনেট ক্লজ কত ধরনের হয়। কোঅর্ডিনেট ক্লজ অ্যাকচুয়ালি 4 ধরনের। কি কি? কিমিউলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, ইলাটিভ। এই কিমিউলেটিভ হচ্ছে
বাট, অ্যান্ড এই জাতীয় জিনিস দিয়ে জোড়া থাকবে, এরা সমগোত্রীয়কে জোড়ে। অ্যাডভার্সেটিভ, অ্যাডভার্সেটিভ হচ্ছে এমন কিছু যেটা তার উল্টো বোঝায়। সরি, এখানে বাট না, অ্যাডভার্সেটিভে বাটটা ঢুকবে। বাট যেমন একটা স্টেটমেন্ট দিলাম, পরবর্তী স্টেটমেন্টটা তার থেকে একটু অন্য ধরনের, একটু উল্টো ধরনের, তখন আমরা অ্যাডভার্সেটিভে চলে যাব। অল্টারনেটিভ, এটা অথবা ওটা, অর, ইদার অর, এরকম জিনিস। আর ইলাটিভ, ইলাটিভ হচ্ছে অনুমান ভিত্তিক। কোনো কিছু যখন অনুমান করা হয় তখন আমরা এই ইলাটিভের জন্য সাধারণত ফর, দেয়ারফর এই জাতীয় কনজাংশনসগুলো ব্যবহার করা হয়। তোমরা একটু বইগুলো দেখে নেবে, দেখে নিলে পরে এর এক্সাম্পলগুলো পেতে তোমাদের সুবিধা হবে। এবার আমি আসছি এ পার্টটায়, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজেস ক ধরনের না। দেয়ার আর থ্রি কাইন্ডস, তারা হচ্ছে তিন ধরনের। কি কি তিন ধরনের? নাউন ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ বা যার আর একটা নাম রেস্ট্রিক্টেড রিলেটিভ ক্লজ, বা প্রিপোজিশন প্লাস হুইচ, অথবা অ্যাডভার্ব ক্লজ। এবার আমি এখানে লিখেছি যে সোপ, সি এসও, এই জিনিসটা একটু ভেঙে বলি। সোপ, সি এসও, নাউন ক্লজ বলেছি ছ ধরনের। কি কি ছ ধরনের? 1, 2, 3, 4, 5, আর এইটা ভেঙে হয় দুটো, তাহলে চারটে আর এখানে দুটো, টোটাল হচ্ছে চারটে প্লাস দুটো সমান ছ ধরনের নাউন ক্লজ হয়। আমি নাউন ক্লজের উপরে আলাদা ভিডিও করব, তখন তোমাদের এই জিনিসগুলো বলে দেবো। কিছুই না, এগুলো এরকম করে আমার নামকরণ করা আছে। একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। যেমন এটা হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ নাউন ক্লজ, সংক্ষেপে হচ্ছে SNCL। এরকম করে সব নামকরণ করা হয়েছে, আমি করেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় যে নাউন ক্লজ ছ ধরনের কি কি, তোমরা এই সূত্রটা থেকে সেটা পেয়ে যাবে। অ্যাডজেক্টিভ ক্লজ, এর জন্য আমি আলাদা ভিডিও অলরেডি করা হয়ে গেছে, এখনো আমার ছাড়া হয়নি ভিডিওটা। সেটা হচ্ছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন আছে প্রোনাউনের ভেতরে, সেই রিলেটিভ প্রোনাউনের ভেতরে আমি পুরো অ্যাডজেক্টিভ ক্লজটা আলোচনা করেছি, তাই এখানে নতুন করে আলোচনা করবো না। এবার আসছি অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ আমি লিখেছি CRP 322। কি আছে এখানে? এটা 9 ধরনের হবে। কি ধরনের হবে? সি দিয়ে 3টে, যেমন এক্সাম্পল কম্প্যারিজনাল, যেমন এক্সাম্পল কনসেশনাল, এরকম করে করে এই টোটাল 9টা হবে। এর জন্য আলাদা ভিডিও দেবো আমি, এর জন্য তোমরা আলাদা ভিডিও দেবো, চিন্তা করো না। তো এটাও 9 ধরনের হবে। তাহলে এই গেল ক্লজ সম্পর্কে। আর তার মধ্যে তোমাদের আমি এই নাউন ক্লজের উপরে আলাদা ভিডিও দেবো, আর অ্যাডভার্ব ক্লজের উপরে আলাদা ভিডিও দেবো, তখন ব্যাপারগুলো আরো পরিষ্কার হয়ে যাবে। আমি এবার চলে যাচ্ছি সেন্টেন্স। এবারে আমি তোমাদের সেন্টেন্স সম্পর্কে বলছি। সেন্টেন্সের ব্যাপারটা একই। আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট হ্যাজ মিনিমাম ওয়ান সাবজেক্ট, সেই সাবজেক্টটা এক্সপ্রেসড হতে পারে অথবা আন্ডারস্টুড থাকতে পারে, দেয়া থাকতে পারে, দেয়া না থাকতে পারে, অ্যান্ড ওয়ান প্রেডিকেট উইথ কমপ্লিট সেন্স। যা ক্লজের ব্যাপার এখানেও তাই, ওয়ান প্রেডিকেট উইথ কমপ্লিট সেন্স থাকবে, এটাকে ইজ কল্ড আ সেন্টেন্স। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যদি সেন্টেন্স আর ক্লজের ব্যাপারটা একই হয় তাহলে কেন এটাকে সেন্টেন্স, কেন এটাকে ক্লজ বলা হয়? নিশ্চয়ই, খুব ভাইটাল কোশ্চেন, আমি এটার আনসার করছি অবশ্যই, তার আগে একটু বুঝিয়ে নিই। এখানে দিস টাইপ অফ সেন্টেন্স ইজ দ্য স্মলেস্ট সেন্টেন্স, দ্যাট ইজ আমরা যদি একটা পাই হচ্ছে সাবজেক্ট আর একটা পাই প্রেডিকেট উইথ কমপ্লিট সেন্স, তাহলে আমরা ব্যাপারটাকে, সেই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা একটা সেন্টেন্স বলছি। বেশ, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে ছোট সেন্টেন্স, ওই জন্য লেখা আছে দিস টাইপ অফ সেন্টেন্স ইজ দ্য স্মলেস্ট সেন্টেন্স, দো ইট ইজ কমপ্লিট it could be enhanced like a house. যদিও এটা খুব ছোট, কিন্তু এটা আমরা বাড়ি, যেমন একটা ছোট্ট বাড়ি আছে, কেউ মনে করলো যে বাড়ির ছাদ করবে, দোতলা করবে, হ্যাঁ দোতলা হয়ে গেল। কেউ মনে করলো পাশে একটা রুম বাড়াবে, আরো পাশে একটা রুম বাড়াবে, তাহলে কি দেখা যাচ্ছে যে একটা হাউস সেটা কমপ্লিট। তথাপি এটাকে আরো বাড়িয়ে আবার রং টং করে কমপ্লিট করে দেওয়া যায়, ছাদ করলে আবার সেটাকে রং টং করে কমপ্লিট করে দেওয়া যায়। সেন্টেন্স অনেকটা এরকম জিনিস, যদিও বলা হচ্ছে কমপ্লিট সেন্স, আমরা জানি যেটা কমপ্লিট হয়ে যায় তারপরে আর সেটার উপরে কিছু ধরে না। যেমন আমরা যদি 1 কাপ জল দিই, তারপরে এখানে 1 ফোঁটা জল ধরবে না, জলটা কিন্তু বেরিয়ে পড়ে যাবে। তথাপি এই সেন্টেন্সের
যে ডেফিনেশন আছে সেখানে বলা হচ্ছে যে সেন্টেন্স হচ্ছে ওয়ান প্রেডিকেট উইথ কমপ্লিট সেন্স। তো এই ব্যাপারটাকে আমরা এইভাবে বুঝবো, হাউসের মতো করে বুঝবো। এনিওয়ে, তারপরে কি বলছি বলছি যে অ্যান্ড দাস উই কুড মেক আ বিগার অ্যান্ড দ্য বিগেস্ট সেন্টেন্স অ্যাজ। তাহলে এরপরে আমরা আমাদের ইচ্ছা মতো বড়, তার থেকে আরো বড় এবং যতটা আমাদের পক্ষে সম্ভব সেই বিগেস্ট সেন্টেন্সও রাইট ডাউন করা পসিবল। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। আই নো রাম, এখানে আই সাবজেক্ট, রাম প্রেডিকেট, বেরিয়ে গেল। এখানে সাবজেক্ট আন্ডারস্টুড, বলা হলো কাম হিয়ার, এখানে সাবজেক্ট দেয়ারই কাম হিয়ার, এদিকে এসো, এখানে এসো, তাহলে এটা হচ্ছে আমার প্রেডিকেট, এর সাবজেক্ট আন্ডারস্টুড। এই যে বলেছিলাম এক্সপ্রেসড অথবা আন্ডারস্টুড থাকতেও পারে, নাও থাকতে পারে, দুটোই কিন্তু আমার সেন্টেন্স, এবং এই দুটোই হচ্ছে সিম্পল সেন্টেন্স, সবচেয়ে ছোট সেন্টেন্স। এবারে সেন্টেন্স কিভাবে বাড়বে সেটা আমরা দেখব। I know Ram and I know his sister also. I subject, know Ram predicate and conjunction. I subject আবার know his sister also এটা predicate। তাহলে এখানে দুটো সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে জোড়া আছে, এটাকে কিউমুলেটিভ অ্যান্ড বলা হয়, এটা দিয়ে জোড়া আছে। আচ্ছা, এবার এই যে দুটো সিম্পল সেন্টেন্সকে আমরা অ্যান্ড দিয়ে জুড়লাম, এর নাম হবে কম্পাউন্ড সেন্টেন্স। তখন এই ক্লজগুলোকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। তাই এখানে লেখা আছে পাশে কোঅর্ডিনেট ক্লজ প্লাস কোঅর্ডিনেট ক্লজ। এবার আমরা এই সেন্টেন্সটা আসছি 3 নম্বরে। আই নো রাম হু হ্যাজ ডান ইট। আমি রামকে চিনি, এটা আমার একটা সিম্পল সেন্টেন্স, কমা দিয়ে হু হ্যাজ ডান ইট, যে এই কাজটা করেছে, যার মধ্যে হুটা হচ্ছে আমার সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, এখানে আইটা সাবজেক্ট, রাম নো রাম হচ্ছে প্রেডিকেট। এটা আমার কোঅর্ডিনেট ক্লজ। কেন কোঅর্ডিনেট ক্লজ? কারণ এখানে কমা আছে, কমা হু, যেহেতু কমার পরে WH, এটা হয়ে যাবে কন্টিনিউটি ক্লজ, অথবা এটাকে কেউ কোঅর্ডিনেট ক্লজ বললেও কোনো ক্ষতি নেই। এবার যদি এই জায়গাটা থাকছে এরকম আই নো হিম হু হ্যাজ ডান ইট, তাহলে কিন্তু এটা হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। কেন? কারণ এখানে রাম দেয়া আছে, রামের আইডেন্টিফিকেশন হয়ে গেছে। অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে পরবর্তী ক্লজটা দিয়ে এই অ্যান্টিসিডেন্টকে চেনানো, কিন্তু এখানে তো চেনার দরকার নেই, রামের নাম দিয়ে রামকে চেনা যাচ্ছে, অতএব এটা হয়ে যাবে কন্টিনিউটিভ ক্লজ অথবা কোঅর্ডিনেট ক্লজ। এবার আমি 4 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। হি ইজ স্ট্রঙ্গার দেন আই মিনস আই অ্যাম স্ট্রং, তাই এই পার্টটা আন্ডারস্টুড আছে, এইটা আমার প্রিন্সিপাল ক্লজ। আর এখান থেকে দেন এই পার্টটা হচ্ছে কম্প্যারিজনাল ক্লজ। যেহেতু কম্প্যারিজনাল ক্লজ, নো ডাউট এটা তাহলে সাবঅর্ডিনেট ক্লজ। 4টে এক্সাম্পল হয়ে গেল, এবার আমি 5 নম্বর এক্সাম্পলে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমরা দেখাবো যে সেন্টেন্সগুলো ক ধরনের হয় এবং কোন দিক থেকে হয়। সেটা হচ্ছে সেন্টেন্সেস আর অফ 4 কাইন্ডস ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ক্লজ ফরমেশন। ক্লজ ফরমেশনের দিক থেকে সেন্টেন্সটা হচ্ছে 4 ধরনের, অ্যাকচুয়ালি 4 ধরনের, অ্যাকচুয়ালি 3 ধরনের। আমি 4 ধরনের লিখেছি, কেন লিখেছি বোঝাচ্ছি আমি। প্রথমে হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স একটা এক্সাম্পল দেওয়া আছে, হি গোজ টু স্কুল রেগুলারলি, এটা সিম্পল সেন্টেন্স, এখানে লিখেছি অনলি ওয়ান ক্লজ, যদিও কথাটা একটু ভুল, কেন ভুল আমি পরে ব্যাখ্যা দিচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্স, রাম ইজ কামিং বাট হরি ইজ গোয়িং, রাম আসছে কিন্তু হরি যাচ্ছে। তাহলে দুটো সিম্পল সেন্টেন্সকে বাদ দিয়ে আমার ওই জোড়া হয়েছে সেন্টেন্স দুটোকে। আচ্ছা, এখানে কি বলে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে মোর দ্যান ওয়ান কোঅর্ডিনেট ক্লজ। এখানে একটা দুটো কোঅর্ডিনেট ক্লজ, একটা কোঅর্ডিনেট ক্লজ কিন্তু হবে না, সেটা হলে সেটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তো মিনিমাম মোর দ্যান ওয়ান, একটার থেকে বেশি কোঅর্ডিনেট ক্লজ থাকতে হবে, বাট 3টে 4টে থাকতে পারে, তাতে কিছু অসুবিধা নেই। বাট নো সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট, কিন্তু কোনো সাবঅর্ডিনেট ক্লজ যেন তার ভিতরে না থাকে, তাহলে সেই সেন্টেন্সকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, এবারে চলে আসছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কি? দ্যাট ইজ আ বুক ইউ ওয়ান্টেড ফ্রম মি। তাহলে দ্যাট ইজ আ বুক ইউ ওয়ান্টেড ফ্রম মি, সেই বইটা, যে বইটা তুমি আমার থেকে চেয়েছিলে, এখানে দ্য বুক হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাই কমপ্লেক্স সেন্টেন্স হতে গেলে কি করতে হবে? তখন এই ক্লজটাকে বলা হবে দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক, এই ব্যাপারটা হবে প্রিন্সিপাল ক্লজ, তখন এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলবো।
প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড ওয়ান অর মোর দ্যান ওয়ান সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকলে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকলে সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স। যদি একের থেকে বেশি থাকে তাতে করেও প্রিন্সিপাল ক্লজ একটা থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সই বলবো। বেশ, আর এই তিনটের সমন্বয়ে তৈরি হবে মাল্টিপল সেন্টেন্সেস। কীরকম না, দ্যাট ইজ হি গোস টু স্কুল এভরি ডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়, এক্সেপ্ট দ্য ডেজ, ওই দিনগুলো বাদ দিয়ে। কোন দিনগুলো? অন হুইচ, যে দিনগুলোতে হি ফিলস ইল, সে অসুস্থ বোধ করে, বাট হিজ সিস্টার ডাজ নট গো টু স্কুল, কিন্তু তার বোন স্কুলে যায় না, বিকজ শি ইজ টু স্মল টু গো টু স্কুল, সে এত ছোট যে সে স্কুলে যাওয়ার বয়স তার নয়। তাহলে মাল্টিপল সেন্টেন্স কিভাবে তৈরি হচ্ছে? সিম্পল সেন্টেন্স প্লাস কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স প্লাস কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কি হলো না, সিম্পল সেন্টেন্সের ভেতরে একটা আমরা হচ্ছে ক্লজ পেলাম, আর কমপ্লেক্স সেন্টেন্সের ভেতরে একটা পাচ্ছি। তাহলে ওখানে কি হয়ে গেল? ওখানে বলতে গেলে দুটো প্রিন্সিপাল ক্লজ হলো, একটা সাবঅর্ডিনেট ক্লজ হলো, দ্যাট ইজ মাল্টিপল হয়ে গেল। আচ্ছা, কম্পাউন্ডের সঙ্গে যখন কমপ্লেক্স যোগ করছি, কম্পাউন্ড মানেই আমার মিনিমাম একের থেকে বেশি কোঅর্ডিনেট ক্লজ থাকছে, আর তার সঙ্গে সিম্পলের একটা ক্লজ এসে যাচ্ছে, সেম র্যাঙ্ক ক্লজ, এগুলোকে র্যাঙ্ক বলা হয়। সেম র্যাঙ্ক ক্লজ হয়ে যাচ্ছে আমার দুয়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, তিনটে হয়ে যাচ্ছে, আবার একটা সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছি। তাহলে আমার কম্পাউন্ড প্লাস কমপ্লেক্স এ দিয়েও মাল্টিপল সেন্টেন্স হবে। ঠিক তেমনইভাবে কমপ্লেক্স প্লাস কমপ্লেক্স মিললেও আমার মাল্টিপল সেন্টেন্স হবে। এবারে আমি এইটা তোমাদের বোঝাবো যে এই যে ওয়ান ক্লজ লিখেছি, ক্লজ আর সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স একটা আছে। কি ডিফারেন্স? ডিফারেন্সটা হচ্ছে সেন্টেন্স একা স্বয়ং সম্পূর্ণ। যেমন আমি যদি বলি যে আই নো হিম, এটাকে আমি সাবজেক্ট আছে, প্রেডিকেট আছে, তাহলে এটা একটা ক্লজও হয়। কিন্তু ক্লজ আর সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কি? এখানে লিখছি আই নো রাম হু হ্যাজ ডান ইট, এটা আমার ক্লজ বলছি, কিন্তু এটাকে আমি ক্লজ বলছি না। কেন বলছি না? তার কারণ হচ্ছে আই নো রাম যদি বলি তাহলে পরে আর কেউ কোনো আস্কিং রাখবে না। কিন্তু আমি যদি বলি হু হ্যাজ ডান ইট, সকলেরই প্রশ্ন আসবে হু হ্যাজ ডান ইট মতলব কে এই কাজটা করেছে। অতএব আমার শুধু ক্লজ স্বয়ংসম্পূর্ণ নয়, কিন্তু সিম্পল সেন্টেন্স একা স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, এরপর আমি আমার নেক্সট পার্টে চলে যাচ্ছি। আচ্ছা, এবারে আমি তোমাদের দেখাবো যে আগের বার ছিল ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ ক্লজ ফরমেশন, এবারে আমরা যাব ফ্রম দ্য অ্যাসপেক্ট অফ এক্সপ্রেশন। এক্সপ্রেশনের দিক থেকে সেন্টেন্স ক ধরনের? 5 ধরনের। কি কি তোমরা অনেকেই জানো? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে স্টপ নেবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে, দে আর গোয়িং টু স্কুল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমেই আমার অক্সিলারি ভার্বটাকে আগে আনতে হবে, এমন এখানটাকে ঘুরিয়ে দিলেই হয়ে যায়। সেরকম ইউ আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, হয়ে গেল আস্কিং সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশমূলক, উপদেশমূলক, অনুরোধমূলক, এই সমস্ত জিনিসগুলো সব আমার ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারে ঢুকবে। গো দেয়ার ইমিডিয়েটলি, সাবজেক্ট ইউ আন্ডারস্টুড রয়েছে। অপটেটিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক বাক্য, অর্থাৎ আমরা যখন ঈশ্বরের কাছে কোনো কিছুর ব্যাপারে প্রার্থনা করি তখন এই জাতীয় সেন্টেন্স ব্যবহার করি। সেন্টেন্সটা সাধারণত মে দিয়ে শুরু হয়। মে গড ব্লেস ইউ, ঈশ্বর তাকে আশীর্বাদ করুন বা ভালো রাখুন। কিন্তু কারেন্ট ইংলিশের ট্রেন্ড না, এই মেটাকে বসানো হচ্ছে না, সেখানে বলে দেওয়া হচ্ছে গড ব্লেস ইউ। তোমরা যেন এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভেবো না, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে, মে আন্ডারস্টুড আছে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ কোনো কিছু দেখে আমরা হিউম্যান বিং, আমরা খুব বেশি ভয় পেতে পারি, খুব বেশি আনন্দে চিৎকার করতে পারি, তখন আমরা এই জাতীয় সেন্টেন্স ইউজ করি, একে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাজ ফর এক্সাম্পল, ওয়াও দ্যাটস অ্যামেজিং। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমি আশা করি তোমরা বুঝতে পারবে। আর যদি কোনো অসুবিধা হয় আমি ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো, তোমরা আমার সঙ্গে সেখানে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবারে আমি তোমাদের এতক্ষণ ধরে যা করালাম সেটা পুরো বোর্ডের ভেতরে আমি সেট আপ করেছি। দেখো ওয়ার্ড, আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্রেজ, এই দুটো পাতায় ফ্রেজ রয়েছে, আর 4 নম্বর আর 5 নম্বর পাতাতে ক্লজ রয়েছে,
আর লাস্টের এই 3টে পেজে সেন্টেন্স সম্পর্কে বলা আছে, তোমরা দেখে নাও। দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে, তাহলে বুঝতে সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে তোমাদের পুরো জিনিসটাকে আমি এক জায়গায় দেখালাম। যদি এখনো কারোর কোনো বুঝতে কোনো কনফিউশন থাকে, আমি ডেসক্রিপশনে আমার মেল আইডি দিয়ে দেবো, তোমরা সেই মেল আইডিতে আমাকে রিটেন জানাতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।